আপনি গত 16.5 বছরের যে দীর্ঘ জুলুম, নিপীড়ন, দুঃশাসনের অবসানের জন্য বাংলাদেশের মানুষ যে একটি উপযুক্ত সময়কে খুঁজতেছিল, সেই উপযুক্ত সময়টি এসেছিল 24 জুলাই। সেটি একটি চাকরির পরীক্ষার কোটা পদ্ধতির প্রতিবাদে শুরু হলেও পরবর্তীতে বাংলাদেশের সাধারণ মানুষের, বাংলাদেশের গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল জুলাই অভ্যুত্থানে। একটি গণ অভ্যুত্থান তো কখনোই বিশেষ কোনো শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণের সফল পরিসমাপ্তির দিকে যায় না, সেখানে গণমানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লাগে এবং সেটি জুলাই হয়েছিল। সেই বিস্ফোরণের দিকে যাওয়ার আগে ছাত্র সংগঠন হিসেবে আমাদেরকে অনেক, বিশেষ করে জাতীয়তাবাদী ছাত্রদলকে অনেক কৌশলের মধ্য দিয়ে এই আন্দোলনটিতে অংশগ্রহণ করা লেগেছে। যেমন প্রথম দিকে যদি আমরা ছাত্রদলের কোনো কেন্দ্রীয় এবং বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ তো দূরের কথা, হল পর্যায়ের কোনো পরিচিত মুখ যদি আমরা আমাদেরকেও মিছিলের সামনে থাকতো, তাহলে তো এইটাকে একটা রাজনৈতিক ট্যাগ দেয়া, যেটা ছাত্রলীগ যে ওই ছেলেটা ছাত্রদলের, সেই ট্যাগ দিয়ে এই আন্দোলনটাকে নষ্ট করে দিত। সেই কারণে আমাদেরকে অত্যন্ত কৌশলে এই আন্দোলনের প্রথম দিকে অংশগ্রহণ করা লেগেছে। যেদিন খুনি হাসিনা বলল রাজাকারের সন্তানরা পাবে, মুক্তিযোদ্ধার নাতিপুতিরা পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা পাবে, তার কথার পরে যে গণবিস্ফোরণ হলো, বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ওই দিন রাত্রে আমাদের বোনরা যে প্রতিবাদ করেছে, এবং পরবর্তীতে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, এটাকে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, সেই স্লোগানকে একটি রাজনৈতিক স্লোগানে রূপান্তরিত করার জন্য এবং সরকার বিরোধী স্লোগানে রূপান্তরিত করার জন্য অত্যন্ত পরিকল্পিতভাবে, সূক্ষ্মভাবে আমরা আমাদের নেতাকর্মীদের মাধ্যমে স্লোগানগুলি, কবিতা, মিছিলের পিছনে, মিছিলের মাঝখানে কীভাবে একটি আন্দোলনকে সরকার বিরোধী আন্দোলনের রূপ দেওয়া যায়, সেইটার পরিকল্পনা আমাদের দীর্ঘ পরিকল্পনা ছিল। সেটি আপনাকে খুব সংক্ষেপে এখানে আসলে বলতে হচ্ছে আমার। এটা এত বড় একটা পরিকল্পনা খুব সংক্ষেপে আসলে বলা যায় না। এবং সাধারণ শিক্ষার্থীরা, বিশেষ করে যারা রাজনীতির সাথে নাই, ছাত্র সংগঠনে নাই, তারা এই স্লোগানটিকে যখন নিজেদের বলে মানে ধারণ করেছে এবং তাদের মুখ থেকেও সেটা যখন বের হয়েছে, তখন কিন্তু এটা সবার স্লোগান হয়ে গেছে। এবং এই যে দীর্ঘ ফ্যাসিজম ছিল, মানুষ প্রত্যেকটা জায়গায় নিজে যার যার জায়গায় উপেক্ষিত ছিল, নিপীড়িত ছিল। একজন দেখা গেছে যে চাকরিতে ফার্স্ট হয়েছে, আমি ফার্মাসি ডিপার্টমেন্ট, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার একটা খবর জানা ছিল তখন, যে ডিপার্টমেন্টের 13তম যে সে শিক্ষক হয়েছেন, কিন্তু প্রথম দ্বিতীয় তৃতীয় তারা কেউ শিক্ষক হয় না। অর্থাৎ এই যে যারা পিছনে পড়ে গেল, এই রকমের প্রত্যেকটা সেক্টরে দেখা গেছে একজন সাংবাদিক সত্য কথা বলার জন্য তার চাকরি হারানো লেগেছে, একজন পেশাজীবী, পুলিশে অনেকে আছে। আমি জেলে বসে দেখেছি যে শুধুমাত্র মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে একজন এসআই এর একটা ছবি ছিল, যার কারণে তার চাকরি গিয়েছে। তো প্রত্যেকটা মানুষ স্ব ক্ষেত্রে উপেক্ষিত, নিপীড়িত থাকার ফলে কিন্তু মানুষ এই আন্দোলনে যোগদান করেছে। সবচেয়ে বড় বিষয়টা ছিল যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদটা হলো এদেশের সকল শ্রেণী পেশার মানুষের, সে বাংলাদেশের প্রধানমন্ত্রী, নট আওয়ামী লীগ বিএনপি, কিন্তু সে ওই পদে থেকে যে তার যে দাম্ভিকতা, সে যে মানুষকে অপমান করার, যে বাংলাদেশের কোনো শ্রেণী পেশার মানুষ শেখ হাসিনার মুখ থেকে নিরাপদ ছিল না, প্রত্যেককেই সে অপমান করে কথা বলতো, যার কারণে মানুষ মনে করেছে এই ধরনের বিকৃত মস্তিষ্কের একজন মানুষ বাংলাদেশের এই পবিত্র চেয়ারে থাকতে পারে না। এই ধরনের সকল এলিমেন্টসের সমন্বয়ে বাংলাদেশে গণ অভ্যুত্থান হয়েছে। আজকে অনেকে হঠাৎ করে কথা বলতে গিয়ে আমাদের অবদানকে, যারা দীর্ঘ ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের 16 বছর 16.5 বছর আমরা সংগ্রাম করেছি, আমাদের এই ক্যাম্পাসে হাজার হাজার ছাত্রদলের নেতাকর্মীদেরকে হামলার শিকার হয়েছে, পঙ্গুত্ব বরণ করা লেগেছে, এই ইতিহাস, এই পরিসংখ্যান, এইটা অনেকে জানেই না। সেটা একদম কালের বিবর্তন এসে হারিয়ে গিয়েছে, যে কত ছেলে তার শিক্ষা জীবন নষ্ট করেছে শুধুমাত্র। যখন আমরা এই মিছিলগুলি করতাম, যখন আমরা এই ক্যাম্পাসে আসার চেষ্টা করতাম, তখন যারা শেখ হাসিনাকে আম্মু বলে ডাকতো, তখন যারা একটা সিট ভালোভাবে পাওয়ার জন্য ছাত্রলীগের অবৈধ কার্যক্রমকে বৈধতা দিত, তাদের কাছ থেকে আজকে আমাদেরকে বিপ্লবের গল্প শুনতে হচ্ছে। এটা আমাদের জন্য খুবই কষ্টের। আপনি দেখবেন যে আজকে 5ই আগস্ট পরবর্তী সময় বাংলাদেশে যে ঐক্যের সুর ছিল, বাংলাদেশে যে একটি ইস্পাত কঠিন ঐক্য থাকার কথা ফ্যাসিবাদের বিরুদ্ধে, সেই জায়গাটিতে অনৈক্যের সুর এবং বিভাজনের স্পষ্টতা কাদের মাধ্যমে এসেছে? আপনি দেখবেন যে তারা 5ই আগস্টের আগে ছাত্রলীগের সাথে ছিল, ছাত্রলীগ করেছে, ছাত্রলীগের ছায়াতলে ছিল। আজকে 5ই আগস্ট পরবর্তী সময়ে হঠাৎ করে আমরা দেখি একটি সংগঠনের তারা শীর্ষ পর্যায়ের নেতা। তারপরও আমরা জুলাইয়ের ঐক্যের স্বার্থে আমরা কিন্তু প্রথম কোনো ধরনের কথাবার্তা শুরু করিনি। আমার খুব কষ্ট হয় যে আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সবচেয়ে বেশি নিপীড়িত, সবচেয়ে বেশি নির্যাতিত, সবচেয়ে বেশি গুম খুন অত্যাচারের শিকার, আজকে সবচেয়ে বেশি প্রোপাগান্ডার শিকার আমাদেরকে হওয়া লাগতেছে।
এটা আমাদের জন্য দুঃখজনক এবং এটা বাংলাদেশের রাজনীতির জন্য এইটা একটা অশনি সংকেত যে আপনাকে আমরা তো মেনে নিয়েছি যে বড় গাছটা ঢিল বেশি পড়বে, কিন্তু আপনি বিনা কারণে ঢিল ছুড়বেন, অকারণে ঢিল ছুড়বেন, এটা তো একটা অপরাধ ভাই। আপনি গাছে ফল খাওয়ার জন্য ঢিল ছুটতে পারেন, সেটা একটা যৌক্তিকতা থাকে, কিন্তু বিনা কারণে ঢিল ছুড়বেন এটা তো হতে পারে না। সুতরাং এই ধরনের প্রোপাগান্ডার শিকার আমরা দিনের পর দিন হয়ে যাচ্ছি। কারণ আমরা বিশ্বাস করি আপনি একটা সাদাকে যতই খণ্ড বিখণ্ডিত ভগ্নাংশে পরিণত করেন না কেন, দিন শেষে সাদা সাদাই, এবং এই দেশে সত্যেরই জয় হবে ইনশাল্লাহ। কোনো প্রোপাগান্ডাকারী, কোনো অপপ্রচারকারী, কোনো মুনাফেকের বাংলাদেশে ইনশাল্লাহ জয় হবেন। যেমন 14 সালে জামাত মাঠে ছিল কিছুদিন, আবার তাদের সাথে কোনো না কোনো নেগোসিয়েশন হয়েছে, চুপ হয়ে গিয়েছে, আবার এক এক সময় তাদের এক এক রূপ দেখেছি। এটা জামায়াত ইসলামীর এটা জন্মলগ্ন থেকে একরকম বৈশিষ্ট্য। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের এটা, জাতীয় পার্টির সাথে, আওয়ামী লীগের সাথে, বিএনপির সাথে, সবার সাথে এদের সখ্যতা ছিল, আবার 2 দিন পরে স্বার্থে আঘাত লাগলে এরা সরে যায়, এটা তাদের বৈশিষ্ট্য। অপরাপর সংগঠনগুলিও কেউ কোনো নির্দিষ্ট সময়ের জন্য অনেক সরব ছিল, আবার অনেক নীরব ছিল, কিন্তু একমাত্র বিএনপি এবং জাতীয়তাবাদী ছাত্রদল এবং বিএনপি অঙ্গ সংগঠনের যারা আছে জাতীয়তাবাদী পরিবারের, আমরা কখনোই বাংলাদেশের স্বার্থে খুনি হাসিনার সাথে আমরা আপোষ করিনি। যেমন আমাকে যখন খুঁজতে ছিল, আমাকে না পেয়ে আমার আপন বড় ভাইকে নিয়ে গেছে, আমার অন্য ভাইরা বাসায় থাকতে পারে না, পরিবার সহ সবাইকে নিপীড়নের মধ্যে পড়া লেগেছে। এই রকমের এই ক্যাম্পাসের আপনি এই কলা ভবনে অসংখ্য সাক্ষী রয়েছে যে ক্লাস করতে পারে নাই, আপনি পরীক্ষা দিতে পারে নাই, শিক্ষা জীবন শেষ হয়ে গিয়েছে। এমন একটা অবস্থা ছিল যে আমাদের বন্ধু বান্ধব পর্যন্ত একটা সময় মনে করতো যে এদের দ্বারা কিছু হবে না, এই দল কিছু করতে পারবে না, এলাকার লোকজন মনে করতে এদের দ্বারা কিছু হবে না। সেই ধরনের অবস্থায় থেকেও আমরা কোনোদিনও মনোবল হারাইনি। আমরা বিশ্বাস করতাম যে না, এই জুলুমের একদিন অবসান হবে, এবং আল্লাহর রহমতে সেটাই দেশে হয়েছে। আপনি নিপীড়নের বর্ণনা তো দিয়ে শেষ করা যাবে না। আমরা চিন্তা করলাম যে শিক্ষার্থীরা যে একটি গণ অভ্যুত্থানে অংশ নিয়েছে, তারা সামনের বাংলাদেশকে কিভাবে দেখতে চায়, সেই শিক্ষার্থীদের সামষ্টিক আকাঙ্ক্ষা, তাদের প্রত্যাশা রাষ্ট্র সম্পর্কে, শিক্ষাঙ্গনে তারা কী ধরনের রাজনীতি প্রত্যাশা করে, এবং শিক্ষাঙ্গনে যে আগে যে কাঠামোগত নিপীড়ন ছিল সেটাকে বন্ধ করে শিক্ষার একটি সাবলীল পরিবেশ তৈরি করার জন্য আমরা কেন্দ্রীয় সংসদের শীর্ষ নেতৃবৃন্দ সহ আমরা 38টি টিম করে বাংলাদেশের প্রায় 2,500 থেকে 3,000 শিক্ষা প্রতিষ্ঠানে আমরা গিয়েছি, সশরীরে গিয়ে শিক্ষার্থীদের সাথে আমরা মতামত বিনিময় করেছি যে তারা কী ধরনের শিক্ষাঙ্গন প্রত্যাশা করে, কী ধরনের ছাত্র রাজনীতি প্রত্যাশা করে, এবং সেটি সরেজমিনে আমরা তাদের বক্তব্য শুনেছি, সেইগুলি নোট ডাউন করেছি, এবং সে অনুযায়ী আমরা আমাদের কর্মপন্থা নির্ধারণ করেছি। এবং আপনি দেখবেন যে শিক্ষার্থীদের মতামত অনুযায়ী একেবারেই রেগুলার স্টুডেন্টদের দ্বারা সাম্প্রতিক সময়ে বাংলাদেশে প্রায় 2,000-এর বেশি শিক্ষাঙ্গনে জাতীয়তাবাদী ছাত্রদল তাদের সাংগঠনিক পরিচয় দিয়েছে, কমিটি দিয়েছে। সুতরাং আমরা এই বড় বড় বক্তব্য, টেলিভিশন টক শোতে খচখচানি এগুলি না করে বাস্তবে আমরা শিক্ষার্থীরা কী প্রত্যাশা করে সেটি আমরা করে যাচ্ছি। এবং আমরা বিশ্বাস করি যে শিক্ষার্থীরা আমাদের সাথে রয়েছে, এবং আমরা যেসব জায়গায় ফর্ম ছাড়ি সেটা ফর্ম নেওয়ার জন্য হৈহুল্লোড় শুরু হয়ে যায়। এবং আপনি দেখবেন যে একটা কলেজের আমরা কাউন্সিল দেই, সেখানে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য এমনও ঘটনা ঘটেছে 450 শিক্ষার্থী সেখানে তারা ফর্ম নিয়েছে প্রেসিডেন্ট সেক্রেটারি হওয়ার জন্য। আবার অনেক সংগঠনে আপনার 400 শিক্ষার্থী জড়ো করার মতো তাদের ক্যাপাবিলিটি নাই, তারা শুধুমাত্র এই টেলিভিশনে বড় বড় কথা বলে থাকে। সুতরাং আমরা মাঠের দল, মাঠে আছি, এবং মাঠেই প্রমাণিত হবে কারা সেরা ইনশাল্লাহ।